অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংক একটা বেঞ্চমার্ক তৈরি হয়েছে ইসলামী ব্যাংকিংয়ের বাংলাদেশে। আপনার কথাটা অনেকাংশে সত্য যে আমাদের অনেকগুলো গবেষণাও এটা উঠে আসছে যে ইসলামিক ব্যাংকিং যেই একটা ডোমেইন তৈরি করেছে বাংলাদেশে, সেখানে আসলে আমানতকারীদের একটা বড় ইসলামিক একটা যে মুদারাবা যেটাকে বলে তারা, অর্থাৎ পার্টনার হিসাবে চিন্তা করা বা হচ্ছে ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক চিন্তাভাবনা থেকে টাকা রাখা, সেই জায়গায় কিন্তু একটা বড় বেনিফিট কিন্তু ইসলামী ব্যাংক পেয়ে আসছে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের আপনি একটু খেয়াল করবেন, তাদের যদি অ্যানুয়াল রিপোর্টগুলো আমরা দেখি, তাদের 2009-10 সালের যদি একটা অ্যানুয়াল রিপোর্ট দেখেন, 2015 সালে একটা অ্যানুয়াল রিপোর্ট দেখি, 2020 দেখি আর 25 দেখি, দেখবেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশে সোনালী ব্যাংকের পরে, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সোনালী ব্যাংক প্রাইভেট ব্যাংকের ভিতরে এই ব্যাংকটার টোটাল যে ক্যাপিটাল, টোটাল যে ইনভেস্টমেন্ট বা টোটাল যে তাদের যেই ট্রানজ্যাকশনস অফ পার ডে, এটা ছিল অন্য যে কোনো ব্যাংকের চেয়ে মোর দেন 30-40% মোর দেন দ্যাট। তার সেকেন্ড যে ছিল সে ছিল 60, সে ছিল 100। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তো সেই জায়গায় এটাকে ফলো করে অনেকগুলো ইসলামী ব্যাংক কিন্তু বাজারে আসছে এবং সেগুলো একটা সময় খুব ভালো করছিল। আপনি দেখেন আল আরাফা ইসলামী ব্যাংক, যেটা এখন আবার জেড ক্যাটাগরিতে চলে গেছে 26-এ। তারপর হচ্ছে ফার্স্ট সিকিউরিটির অবস্থা তো ওই 5টার একটা, সোশ্যাল ইসলামী ব্যাংক 5টার একটা। তাহলে এই যে ইসলামী ব্যাংকের যে একটা ট্রেন্ড তৈরি হচ্ছে, এবং আপনি খেয়াল করেছেন কিনা যে ট্রেডিশনাল ব্যাংকগুলো একটা করে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ ওপেন করেছে। এক্সিম ব্যাংক তো শুরুতে ট্রেডিশনাল ব্যাংকে ছিল, তারপর ইসলামী ব্যাংকিংয়ের অবস্থায় আসছে। এইভাবে করে আপনি 13, 14, 15, 16 পর্যন্ত কিন্তু প্রতিটা ব্যাংকে কোনো না কোনোভাবে একটা ব্রাঞ্চ অথবা নিজেরা ইসলামী ব্যাংকে পরিচয় দিতে খুব পছন্দ করতে, এবং কখনো কখনো একটা রেজুলেশনও করেছেন, কখনো নিজেদের নামও চেঞ্জ করেছেন। ইসলামী ব্যাংকের যে এই যে একটা পজিটিভ সাইড ছিল, এইটাকে ইসলামী ব্যাংক ফল করার পর, তখন ইসলামী ব্যাংকে যখন ফুল অ্যাভেলেবল ফান্ডের একটা বড় পোর্শন ব্রেকডাউন করে 15%-এর বেশি গিয়ে যখন 60-70% একটা পার্টিকুলার গ্রুপকে দেওয়া হলো, তখন এই গ্রুপটা যখন ফল করলো, ইসলামী ব্যাংকটা যখন তখন ফল করলো। আর এইটার ইম্প্যাক্টটা পরে গিয়ে পড়েছে SIBL সহ অন্যান্য ব্যাংকে, কারণ একটা ব্যাংকের সাথে কিন্তু ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশনও থাকে, যেটাকে আমরা ব্যাংক রেট ট্রানজ্যাকশনস বলি। যখন একটা ব্যাংক ফল করে, ডাজন্ট মিন দ্যাট এটা অন্য কোনো ব্যাংকের উপরে ইম্প্যাক্ট করে না, কারণ এগুলো একটা পিলারের মতো কানেকশন। আর্থিক যেই স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারে একটা ফল করলে সে পাশে আরেকটাকে দুর্বল করে দেয়। এবং ইসলামী ব্যাংকের সাথে ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশনে খেয়াল করেন আপনি, টোটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আমরা দেখি, SIBL এর একটা বিগ কানেকশন আছে ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন। সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক যখন ফল করলো, SIBL এর একটা বড় অংশ এখানে ফল করলো। সেক্ষেত্রে আসলে মার্জার করা 5 ব্যাংক নিয়ে যদি আমরা প্রশ্ন করি, এই 5 ব্যাংক এখন কোন অবস্থানে আছে? এটা তো এখন সম্মিলিত ইসলামী ব্যাংক নামে চলছে। তো সম্মিলিত ইসলামী ব্যাংক যেভাবে করা হয়েছে, অ্যাকচুয়ালি সমস্যা যখন সবগুলো একসাথে করা হয়, তখন আরেকটা সমস্যাই তৈরি হয়। এখানে মার্জার বা অ্যাকুইজিশনের একটা শর্ত আছে, সেটা হতে হবে ভলেন্টারিলি। সেটা যদি আপনি জোরজবরদস্তি করেন, আপনি তার সাথে থাকতেই হবে, আপনি তাকে নিতেই হবে। যখনই আমি একটা সবল ব্যাংকে যদি দুর্বল ব্যাংকের সাথে বাধ্য করি, স্বাভাবিকভাবে সবল ব্যাংকটা কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে। আর 5টা সমস্যা যখন একসাথে হবে, আরেকটা সমস্যা তৈরি হয়েছে, এটা একত্রীকরণ করে আরেকটা সমস্যাই তৈরি হয়েছে। বাট ফ্যাক্ট হচ্ছে, এটাকে উত্তরণের উপায়টা কি? আপনাকে উত্তরণের উপায় থেকে প্রথমত যেটা করতে হবে, যে ক্লাসিফাইড লোন যেগুলো হয়েছে, সেই ক্লাসিফাইড লোন থেকে একটা পোর্শন অ্যাটলিস্ট আপনাকে কালেকশনে যেতে হবে। তারা কি যাচ্ছে না? এখন এই কালেকশন প্রসেসের ভিতরে যে গ্রুপগুলো ফল করেছে, এই গ্রুপগুলো এক্সিস্টে তো এখন নাই। যে 70% লোন নিয়ে গেছে, তার তো এক্সিস্টেন্স এখনো নাই বাজারে। তাহলে এই যে বাজারে এক্সিস্ট করছে না, বা সে টোটালি নিজেকে এখন ইনসলভেন্ট ঘোষণা করে দিয়ে রাষ্ট্রীয়ভাবে চলে গেছে, এখন এই টাকাটা ফেরত আসার যে প্রসেসগুলো আছে, আমার সাজেশনস হচ্ছে, যদি এই 5টা ব্যাংকে একত্রীকরণ করেছে, এটা আসলে এছাড়া কোনো অপশন ছিল না, এটা মন্দের একটা ভালো অপশনস হয়েছে। তারপর তাদেরকে বিভিন্নভাবে টাকা ছাপিয়ে সহযোগিতা করা হয়েছে। তার পাশাপাশি তাদের কিছু অফশোর ব্যাংকিংয়ের কিছু অপশন দেওয়া হয়েছিল, অফশোর ব্যাংকিং করার। এই অফশোর ব্যাংকিংটা যখন করা হয়েছে, এটাকে ভালো তদারকির ব্যবস্থা করা প্রয়োজন ছিল। অফশোর ব্যাংকিং কিন্তু মানি ফ্লাইয়ের একটা দারুণ একটা পাইপলাইন।